ওই যে আমাদের মহান ব্যক্তিরা দেশে বিদেশে যারা আছেন, এই মহান ব্যক্তিরা যারা নিজেদেরকে দাবি করেন বিপ্লব করছেন, তারা বলতেছে 10 বছর কোন ইলেকশন হবে না, এবং এই ব্যাপারে নাকি সারা বাংলাদেশে 90% মানুষ একমত হয়ে গেছে। এইসব কথা এখন আমার দল হয়তো বা বুঝবে যে ফজলুর রহমান একটু আগে কথাটা বললো, কথাটা সঠিক ছিল। আমি আজকে বলি যে আমি যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতাম, আমার নামে কত জঘন্যতম গালি দেওয়া হয়েছে, এইটা আমি বলে শেষ করতে পারবো না। আমার হৃদয়ে আর সহ্য হয় না এই ধরনের গালি। জীবনে আমি মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করার পরে আমি জীবনে আমার 77 বছরে এত গালি, একটা গালিও আমি শুনি নাই, কারণ গালির কাম আমি করিনি। কিন্তু জামাত ইসলামের নামে, শিবিরের নামে, ধর্মের নামে আমাকে যেভাবে গালি দিল, আমি আল্লাহর কাছে শুধু বিচার দিই, আল্লাহ আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে নিঃস্ব করে ফেলো, আমি নিয়ে যাও, আর নাহলে আমাকে যারা গালি দিছে আল্লাহ তাদের ব্যাপারে তুমি ব্যবস্থা গ্রহণ করো। এবং আমি মনে করি একদিন এই দেশের মানুষ আমার মতো একজন নিরপরাধ লোককে এরকম জঘন্য ভাবে গালি দেওয়ার অপরাধে সর্বোচ্চ গালিটা দিছে, আপনাকে বলবো এটা শুনতে চায় বাংলা, এটা কি আমার মুখেই আসে না, আমি কল্পনাই করি না কি গালি দেয়। হ্যাঁ, আমি দেখি আমার নেতারা গালি দেয় বেশার ছেলে, এদের জন্মের পরিচয়টা আমাদের নেওয়া দরকার, কোন ঘরে এরা জন্মগ্রহণ করছে। আমি তাই আপনাকে বলতেছি, এখন হয়ে গেছে জোরের খেলা, শক্তির খেলা। যে ইউনূস সাহেব এবং তার ছেলেরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মহান গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি স্লোগান দিয়া মানুষকে গণতন্ত্রের পথে আনলো। এখন হয়ে গেছে না, গণতন্ত্র দিব না, আমরা এমনি 10 বছর থাকবো, তোমরা পারলে ইলেকশন করে নিবা, আর যদি ইলেকশন করতে চাও তাহলে বিএনপি কিন্তু পথে ঘাটে মাইর খাবে। আমি আজকে দেখতেছি আমার সামনে কিন্তু ইউটিউবটা আছে, বিএনপির লোকেরা যদি ইলেকশন চাও পথে ঘাটে মাইর খাইবা, আর কি হবে তোমরা নিঃশেষ হয়ে যাইবা। এই দেশে বিএনপি নামে কোনো দল থাকবে না। আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে খুব বাজে মন্তব্য করছে আমি দেখলাম, আর কালকে না পরশু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে জঘন্যতম উক্তি করার কারণে তাকে দয়া করে নাকি এই সরকার কাকে নাকি আমি বেজন মাকে নাকি অ্যারেস্ট করছে। আমি তাই আজকে বলতেছি দেশ কোন দিকে যাচ্ছে আমি জানি না, তবে আমি আজ থেকে 10 বছর আগে একটা টক শোতে বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আজকে আমার বারবার বলতে ইচ্ছা, কয়েকবার বলছি, আজকেও বলি, আমার যেন মনে হয় বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ, অথচ এই দেশটার জন্য কত মায়ের বুক খালি, এই দেশটার জন্য কত সন্তান পিতৃহারা হলো, এই দেশটার জন্য কত পিতা মৃত্যুবরণ করলো, মা বিধবা হলো, এই দেশটার জন্য কত রক্তের সাগর সৃষ্টি করলাম, এই দেশটার জন্য পাহাড়ের তলে তলে হাজার হাজার মুক্তিযোদ্ধার কবর রেখে আসলাম, এই দেশটার জন্য লাখ লাখ মানুষ শুধু ক্যাম্পে মারা গেল, 1 কোটি মানুষ নির্বাসনে গেছিল শরণার্থী হইয়া, আমার ধারণা 2 থেকে 3 লাখ মানুষ ওখানেই মারা গেছে। এই যে দেশটা সৃষ্টি করার জন্য এত কষ্ট করলাম, বাঙালি যাতে কোনোদিন স্বাধীন ছিল না, হায় রে বাঙালি স্বাধীন ছিল না, সেই যে স্বাধীনতা রক্তিম সূর্য উদিত করলাম, আজকে দেখতেছি একদল মানুষ একটা কালো শক্তির ইচ্ছাকে পূরণ করার জন্য বাংলাদেশটাকে তাদের ভাষায়, আমার ভাষায় নয়, মাহফুজুল আলমের ভাষায়, এইটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশটা কারো বাপের না যে এইখানে জোর করে কেউ ক্ষমতায় থাকবে, তাদেরকে কিন্তু এই রাইট কেউ দেয় নাই। একটা লিমিটেড সময়ের জন্য ইউনূস সাহেবের মতো লোককে আমরা বিশ্বাস করে একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছিলাম, তার দায়িত্ব হলো তার কথা মতো এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে যারা মেজরিটি হবে তাদেরকে দায়িত্ব দিয়ে চলে যাওয়া। কিন্তু এর বাইরে যদি তারা যায় এবং কূটকৌশল করে, মিথ্যার আশ্রয় নিয়ে এবং জঘন্যতম রাজনীতির আশ্রয় নিয়ে তারা যদি মনে করে সারা এই দেশে বছরের পর বছর ক্ষমতা থাকবে, আমি জানি না কি হবে। তবে আমি এটা জানি, ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইমস। ওই যে বড় বড় ইউটিউবে কথা বইলা, রং বেরঙ্গের কথা বইলা মনে করতেছেন মানুষকে, না বাঙালি এত বোকা না, কিন্তু
বাঙালি কিন্তু বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা, তা না হলে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হইতো না। বাঙালি কিন্তু এটা বুঝে যে কারা সত্য কথা বলছে আর কারা মিথ্যা, কারা রাজনীতির জন্য কাজ করছে আর কারা ক্ষমতা দখল করে লুটপাট করার জন্য, জুতা চুরি করার জন্য এই চোরের দল কারা ক্ষমতায় থাকতে চায় বছরের পর বছর মব সৃষ্টি করে। আমি পৃথিবীর 212টা দেশ আছে, আজকে আমি দেখলাম ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে মিছিল হয়েছে আমাদের মুসলমানদের পক্ষে, প্যালেস্টাইনের গাজার পক্ষে, হামাসের পক্ষে। কোথাও তো লুটপাট চুরি ডাকাতি হয় নাই। তা আমার দেশে কোথায় এত চোর ডাকাতের বাচ্চারা আসলো, যারা বাড়ি ঘর পরে জুতা লুট করে, পালকি লুট করে, যা ইচ্ছা এই লুটের দেশ বানায় সারা পৃথিবীতে আমাদেরকে এখন একটা লুটের দেশ, চোরদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আমি তো দেখতে পাইছি। কাজী দেশকে বাঁচাতে হলে অনেক দ্রুত, অতি দ্রুত ইলেকশন দিতে হবে এবং ইলেকশনের জন্য বাংলাদেশের মানুষকে রাস্তায় দাঁড়াতে হবে। এই ফিলোসফিক্যাল ব্যাপার। আমরা মনে করতে ইলেকশন দেওয়া না দেওয়ার মধ্যে জিনিসটা সীমাবদ্ধ। আমি কিন্তু 8 মাস যাবৎ বলতেছি এই সরকার বাংলাদেশের 71-এ বিশ্বাস করে না, এবং 6 মাস পর্যন্ত তারা বলছে 71 কিছু না, আসল মুক্তিযুদ্ধ হলে 47 আর আসল স্বাধীনতা হলে 47 আর 34। 71 তেমন কিছু না, ছোটখাটো একটু ব্যাপার। প্রথম একদম অস্বীকার করে গেছে, 71-কে স্বীকারই করে নাই। পরে যখন আমাদের মতো বোকা লোকেরা যারা একদিন মুক্তিযুদ্ধে গেছিলাম, যারা একদিন মুক্তিযুদ্ধ জীবনের সর্বস্ব ত্যাগ করে বাংকারে যারা থেকে পাঞ্জাবির বুকে টিপেছিলাম, যখন মনে করলাম মৃত্যুর আগে এত অসত্য, এত মিথ্যা, এত অপরাধী কথা শুনতে হবে যে বাংলাদেশে 71 হয় নাই, তখন আঙ্গুল তুলে বলছিলাম যে এখনো জীবিত আছে রে রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে এবং এটার জন্য কিন্তু জীবন দিবে। এরকম আমার মতো হয়তো আরো অনেক বোকারা আছে বলে এখন এরা একটু থামছে, কিন্তু চক্রান্তটা এদের থামে নাই। এরা এই দেশটাকে রিয়েল বাংলাদেশ যেটা, যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মানুষে অসাম্প্রদায়িকতা, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যদিও গণতন্ত্র শেখ হাসিনা নষ্ট করছে, এর সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই বা মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক, তাদের বিচার হবে। কিন্তু তারা এইটাকে কেন্দ্র করে আজকে গণতন্ত্রের নামে তারা বাংলাদেশকে আজকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ইলেকশন তারা দিবে না, এই প্রতিদিন দেখা যাবে তারা এই সব কথা বলতেছে। বাংলাদেশে কোনো ধরনের লালনের গান হবে না, বাংলাদেশে কোনো ধরনের বড় লেখাপড়া রিসার্চ হবে না, বাংলাদেশে কোনো কারণে বিজ্ঞান শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। এই দেশের মানুষের রিসার্চ সবকিছু মিলে আধুনিকতা এবং জ্ঞান অর্জনের যে সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে এই দেশটাকে মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে এটাকে একটা আফগানিস্তান পন্থী একটা সমাজ বানাবে বইলা আমরা বিশ্বাস করি। তাদের কর্মকাণ্ডে আমরা দেখতেছি। এখনো যদি আমার দল না বুঝে, আরো পরে বুঝবে। এখনো যদি মানুষ না বুঝে, আরো পরে বুঝবে। বাংলাদেশে 18 কোটি মানুষই বুঝবে এই দেশটাকে এখন মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এইটাকে এখন সিরিয়া বানানোর চেষ্টা করা হইতেছে, আফগানিস্তান আইএস বানানোর চেষ্টা করা হইতেছে, হিজবুত তাহরির বানানোর চেষ্টা করা হইতেছে, আল কায়দা বানানোর চেষ্টা করা হইতেছে এই দেশটাকে। এবং তারা সব এখন ওই প্ল্যানে আছে, এবং ওই প্ল্যানে আছে বলে এরা কিসের উপরে থাকবে? মুক্তিযুদ্ধ চাইলে তো তাদেরকে ইলেকশন দিতে, ওই প্ল্যানের উপরে আছে বলে তারা 10 বছর থাকতে চায়, কোনো ভালো কাজের জন্য না। এই বাংলাদেশটাকে একটা নতুন পাকিস্তান অথবা আফগানিস্তান বানানোর জন্য তারা ক্ষমতায় থাকতে চায় বলে আমি মনে করি। এর বাইরে যদি তারা আমাদেরকে কাজ করে দেখাইতে পারে না আমরা আফগানিস্তান বা পাকিস্তান বানাই নাই, অবশ্য এখন বলতে ইচ্ছা করে বাংলাদেশকে তারা যে পথে নিতে চাইতেছে, আইন আদালত, আইন শৃঙ্খলা, আমি আপনাদেরকে খুব নিয়ম শৃঙ্খলা এই ব্যাপারে কিন্তু বর্তমান ইউনূস সাহেবের বাংলাদেশের চেয়ে বিচার বিভাগ কিন্তু পাকিস্তানে ভালো আছে, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। তাদের প্রধানমন্ত্রী দেখলাম, সাবেক প্রধানমন্ত্রী ইমরান সাহেব এবং তার স্ত্রী আজকে আদালতে জানাইতে পারছে যে আমাদের উপরে জেলখানাতে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিছে, ইউ শুড টেক প্রপার
ডিসিশন অ্যাবাউট দিস এক্স প্রাইম মিনিস্টার এন্ড হিজ ওয়াইফ দিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার। কিন্তু আমাদের দেশের আইন আদালতে এখন গেলে পরে মনে হয়, আমি আর বললাম না কথাটা, যেহেতু আমি একজন আইনজীবী, আইন নাই আদালত নাই, আমি বললাম আইন আদালতের বিল্ডিং গুলো আছে। আমাকে একজন আমার ছোট ভাই বলছিল, সেও একজন উকিল, সে বলছিল ফজলু ভাই, আগে স্কুল ঘর ছিল কাঁচা কিন্তু মাস্টার ছিল পাকা, আর এখন স্কুল ঘর হইছে পাকা কিন্তু মাস্টার কিন্তু কাঁচা। ঠিক তো? আমার এখন বলতে ইচ্ছা করে, এখন বড় বড় বিল্ডিং হয়েছে, বড় বড় কোর্ট কাছারির বিল্ডিং হয়েছে, কিন্তু বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। এবং বিচার বিভাগ ধ্বংস হয়ে কারণেই এইসব নরপশু নরাদমরা বাংলাদেশে সব সময় যা ইচ্ছা তা করার মতো সাহস দেখাইতে পারছে বা করে দিতে পারছে, কারণ বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। 9 মাসের বিচার বিভাগ আর শেখ হাসিনার বিচার বিভাগ। শেখ হাসিনার সময় হইতো, গুম হইতো। শেখ হাসিনার সময় গায়েবী মামলা হইতো, মিথ্যা মামলা না, কিন্তু গায়েবী মামলা। মিথ্যা মামলা বলাও হয়, গায়েবী মামলা হইতো, কোনো ঘটনাই ঘটে নাই, মামলা হইতো। কিন্তু শেখ হাসিনার সময় কিছু কিছু ব্যাপারে বিচার বিভাগ কিন্তু নিজেরা কিছুটা স্বাধীনতা ভোগ করত। অন্তত সেটা হলো যে তারা ইচ্ছা করত, তারা কিন্তু কোনো না বলে হাইকোর্টে আসলেই বেল করে দিতে পারত। আমি আজকে বলি আমি বিএনপি করছি, আমি তো রাষ্ট্রদ্রোহ মামলা থেকে কম সময়ে বাইরে হয়ে গেছি। কিছু লোকের উপরে অত্যাচার করা, ওই বিচার বিভাগে অত্যাচার করা ছাড়া বিএনপির যে কোনো লোক যত বড়ই হোক হাইকোর্টে আসার পরে বেল পায় নাই, এরকম কোনো ঘটনা নাই। শুধু ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা ব্যাপার আছে, রুল দেয়া বেল দেয় না, আর সব বেল কিন্তু হাইকোর্ট থেকে হয়েছে। আর কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কাজ হয়েছে শেখ হাসিনার আমলে, বিচার বিভাগের জঘন্যতম। কিন্তু এমনি সাধারণভাবে সমস্ত আইনজীবী যারা আছে বা রাজনৈতিক নেতা যারা আছে, হাইকোর্টে আসলেই বেল। আমি দেখছি হাইকোর্টে আসলেই বেল, কিন্তু এখন এটা অনেক বেশি ডাইভার্টেড হয়ে গেছে বা কঠিন হয়ে গেছে। যদিও বলা হয় হ্যাঁ বিপ্লব যেহেতু হয়েছে, কাজেই যারা বিপ্লবের বিরুদ্ধে ছিল তাদেরকে তো জেল খাটতে, এটা বলা হয়। কিন্তু এখানে মনে হচ্ছে যে আইনের যে ব্যত্যয় হচ্ছে, সেই ব্যত্যয়টা বেশি হয়ে যাচ্ছে। আইনের ব্যত্যয়, আইন প্রয়োগের ব্যত্যয়টা বেশি হয়ে যাচ্ছে। এবং হয়ে যাচ্ছে এই কারণে, যেখানে আইনমন্ত্রী প্রকাশ্যে বলতে পারে, এটা একদিন কিন্তু প্রতিষ্ঠিত হবে কথাটা, প্রকাশ্যে বলতে হবে যে সব মামলায় বেল দেওয়ার কিন্তু রাইট কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের নাই, সব মামলায় বেল দিবেন না, বুঝে শুনে বেল দিবেন। যেখানে আইনমন্ত্রী এই কথা বলে, আগের আইনমন্ত্রীও খুব ভালো মহামানব ছিল তা না, আনিসুল হকও কাছাকাছি ছিল, প্রকাশ্যে এইভাবে বলে নাই, তবে ওই দেশের আইনটাকে ধ্বংস করে থয়ে গেছে। আর এখন যে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব আসিফ নজরুল, উনি এই কথাটা বলে করে এটাকে মানে এটাকে কি বলবো ঘোলা করে রাখি, প্রশ্নই আসে না। বিপ্লবী তাইলে সংবিধানটা স্থগিত করতে হবে, আমার কথাটা বুঝেন, পারে সংবিধানটা স্থগিত করতে হবে, স্থগিত করে বলতে হবে আমরা বিপ্লবী সরকার, সংবিধান মানি না, আমরা আদেশে দেশ চালাবো আমাদের মতো করে বিপ্লবী সিদ্ধান্ত নিয়ে। তখন হয়তো বা বলতে পারে তারা কোন বিপ্লব পুনরানো করছে, হ্যাঁ কোন বিপ্লব করছে। এই যে ইউনূস সাহেব সহ তার যে মন্ত্রিসভা বা তার উপদেষ্টা পরিষদের কোন বেটারা একটু রক্ত দেওয়া দূরের কথা, একটু গায়ের ঘাম জড়াইছে, গায়ের ঘাম জড়াইছে, এখন একদম দেখতে দেখা যায় মানে লাল টুকটুকে টমেটোর মতো চেহারা হইতেছে এক একজনেরা, কত মজার মজার কথা কয়। এরা বরং আন্দোলনের বিপক্ষে ছিল বেশিরভাগ, যে দুইটা ছেলে ছাড়া, যে দুইটা ছেলে এখন উপদেষ্টা আছে। আর আসিফ নজরুল কিছু কারিগরি করছে, কারিগরির মধ্যে আসিফ নজরুলের সততা কতটুক ছিল জানি না, তবে আসিফ নজরুল কিছুটা কারিগরি করে আন্দোলনের নামে পক্ষে থাকার চেষ্টা করছে। এটা বোকা খাইছি,
আমি বলছিলাম যে আলবদর রাজাকারের কমান্ডার যারা ছিল, বড় বড় দালাল নেতা ছিল, কত আমার হাতের নিচে ছিল, কত চোখ বুঝে তাড়াইয়া দিছি, জেলখানায় পাঠাইয়া দিছি, কিন্তু তার বাড়িটা কোনোদিন পুরি নাই। কত দালাল ছিল, বড় বড় মুসলিম লীগের তো বড় বড় বাড়ি ছিল আইয়ুব খানের আমলে, মুসলিম লীগের কত দালাল ছিল, একটা বাড়ি তো, আমি কিশোরগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, একটা বাড়ি পুড়ছি কেউ তো বলতে পারবে না, একটা বাড়ি লুট করছি কেউ তো বলতে পারবে না। দালাল দেশে পালাইছে অথবা জেলখানায় গেছে, কিন্তু দালালের স্ত্রী বা ছেলে মেয়ের উপরে কোন ধরনের ঘটনা ঘটছে এটা তো কেউ বলতে পারবে না। আমি যুদ্ধ অপরাধীর কথা বলছি, আর এটা তো যুদ্ধ অপরাধী না, এটা তো যুদ্ধ অপরাধী না। এই সরকার না, মানে বিগত যুদ্ধ অপরাধী না, তারা অপরাধ করছে, চরম অপরাধ করছে, মানুষকে হত্যা করছে, কিন্তু যুদ্ধ অপরাধী না। যারা বলে যুদ্ধ অপরাধী, একদিন প্রমাণিত হবে যুদ্ধ অপরাধী কোর্টের বিচার করা, তাদের বিচার করা ঠিক না, তাদের জন্য আলাদা স্পেশাল কোর্ট করে বিচার করা উচিত, নট ইন যুদ্ধ অপরাধী কোর্টে। তা আমরা কিন্তু যুদ্ধ অপরাধীদের বাড়িও পুরি নাই মুক্তিযোদ্ধারা, এখন কিন্তু এটা শুরু হয়েছে। আমি আপনাকে দুইটা উদাহরণ দিব। এক, আমার যখন তারুণ্য ছিল, যৌবনটাও ফুললে আসে নাই, তখনই মুক্তিযুদ্ধ হয়েছে, আমার বয়স তখন 23 বছর। আমি যখন শুনলাম এই দেশে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছে, আপনি যদি বিশ্বাস করেন, হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করছি, টিক্কার মুখে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো, এহিয়ার মুখে লাথি মারো, ভুট্টোর মুখে লাথি মারো, বীর বাঙালি অস্ত্র ধরো, যুদ্ধ করছি, অস্ত্র ধরছি, জীবন দিছি, যৌবন দিছি, যুদ্ধ করছি। এখন আমার বয়স 77। আমি 83 সনে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ছিলাম, ফজলুল চুন্নু। 50,000 ছাত্র ছাত্রীকে নিয়ে যে মিছিলটা প্রথম 14ই ফেব্রুয়ারি মার্শাল্লো ভাঙ্গিয়া, এই মহান নেতারা তো মার্শাল্লো ভাঙ্গে নাই, বরং মার্শাল্লো আর্মি তাদের পক্ষে ছিল। আমার কথাটা আবারও শুনেন, ইতিহাসে কিন্তু 5ই আগস্টের ইতিহাসে লেখা থাকবে, পুলিশ গুলি করছে ছাত্রদের উপরে, বিডিআর বিজেপি গুলি করছে, ঠিক আছে, কিন্তু আর্মি কিন্তু নিউট্রাল ছিল, এটা কিন্তু লেখা থাকবে। আমি বলি বা না বলি, মানুষ কিন্তু জানবে এবং ইতিহাস জানবে। আর আমাদের এগেস্টে মোহাম্মদ জান চৌধুরী ছিল, মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী, এরশাদ আসার পরে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। এই জল্লাদ আব্দুর রহমান, জেনারেল রহমান ছিল 9ম ডিভিশনের চিফ, এরশাদ ছিল সামরিক আইন প্রশাসক। সেই সামরিক আইন ভাঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল করে কিন্তু সচিবালয় পর্যন্ত এসে গুলি খাইছি। 3 ঘন্টা মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় শুয়ে রয়েছি, শুশ্রূষা করে ভালো হয়েছে। জয়নাল, জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি, সাহারা কিন্তু সব শহীদ হয়ে গেছে, এগুলো সব ভুলে গেছে আপনার। আমার সেই যখন যৌবন ছিল আন্দোলন করছি। এখন যাদের যৌবন আছে তারা যদি মনে করে দেশে গণতন্ত্র উদ্ধার করতে হবে, তারা যদি মনে করে দেশের মানবতার ধর্ম ফিরিয়ে আনতে হবে, তারা যদি মনে করে এই দেশে অনির্বাচিত সরকার লুটপাটের মাধ্যমে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এর থেকে নির্বাচিত সরকার যত খারাপ হোক তাকেই আনতে হবে, তারা যদি মনে করে বাঙালি জাতিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দিতে হবে, এই চুরি চামারি স্লোগানের নামে অমুক জনতা তমুক জনতা মবের নামে জুতা চোরের দলদেরকে শায়েস্তা করতে হবে, তাই এই দেশে নিশ্চয়ই কেউ না কেউ দাঁড়াবে। আমি থাকবো, কোন জায়গাতে থাকবো? যখন আমার সন্তান মাঠে নামবে, আমি তার পরামর্শদাতা হিসাবে, বুদ্ধিদাতা হিসাবে, প্রয়োজনে তার পিছনে পিছনে একজন সৈনিক হিসাবে হাঁটবো। আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার বয়স, ব্যক্তিগত বাধা আমার নাই, কিন্তু আমাদের দল, গণতান্ত্রিক দল যারা আছে, তারা যদি সিদ্ধান্ত, বিশেষ করে আমার দল এবং আমার দলের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান এবং আমার দল যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে না, এইভাবে দেশ চলতে দিব না, জয় অথবা মৃত্যু, যে ফাইটটা সারা জীবন করছি সেই ফাইটে সামনের কাতারে থাকবে। আমি এইভাবে একটা দেশকে
এইসব লোকজনের উপরে যারা শুধু এই দেশে বিনা কারণে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চায় এবং সব লুটতে চায়, তাদের কাছে ছেড়ে দিতে পারে না।